ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা এনশিয়েন্ট হিস্ট্রিতে পড়বো হারাপ্পান সিভিলাইজেশন। হারাপ্পান সিভিলাইজেশন আমরা পড়বো যে ওদের কালচার কি ছিল, ওরা কি ধর্ম মানতো, কিভাবে তারা রাস্তা তৈরি করতো, তাদের সিটিস গুলো এত ডেভেলপ কেন ছিল। এটা পড়বো আমরা পার্ট ওয়ানে। এরপরে পার্ট টু তে আমরা পড়বো কোন কোন ইম্পর্টেন্ট সাইট ছিল, কোন রিভারে ছিল, কি ডিসকভার করেছিল, এগুলো দেখবো আমরা পার্ট টু তে। তো তোমাদের মধ্যে যদি কেউ হিন্দি ল্যাঙ্গুয়েজে বেশি কমফোর্টেবল হয়ে থাকো, তাহলে ভিডিও নিচে ডেসক্রিপশনে আমি হিন্দি ভিডিওটারও লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে গিয়ে তোমরা হিন্দিতেও সেম ভিডিও দেখতে পারো। তো স্টার্ট করবো আজকে চ্যাপ্টার হারাপ্পান সিভিলাইজেশন। হারাপ্পান সিভিলাইজেশনের যদি কথা বলা হয়, এটা চলেছিল 2600 বিসি থেকে 1900 বিসিই অব্দি। এখানে তোমরা দেখতে পারো যে বেশির থেকে কম করা হয়েছে। প্রথমে দেওয়া হয়েছে 2600, তারপরে দেওয়া হচ্ছে 1900। তো যখনই তোমাদের বিসিই দেওয়া হবে তখন তোমাদের বেশি থেকে কম হবে, আর যখন তোমাদের এডি দেওয়া হবে তখন কম থেকে বেশি হবে। হারাপ্পান সিভিলাইজেশনের যদি কথা বলা হয়, হারাপ্পান সিভিলাইজেশনকে আগে বলা হতো তোমার ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, কারণ যতগুলো তোমরা এই সাইটস দেখবে সবগুলো তোমার ইন্দাস ভ্যালির কোনো না কোনো রিভারের আশেপাশে ছিল। তাই জন্য এটাকে আগে বলা হতো ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের যেটা সবচেয়ে বড় সাইট পাওয়া গেছে ওইটা হচ্ছে হারাপ্পা, তাই জন্য এটা নাম চেঞ্জ করে দেওয়া হয়েছে হারাপ্পান সিভিলাইজেশন। হারাপ্পান সিভিলাইজেশনের সময় আরো দুটো সিভিলাইজেশন ছিল। একটা তো হারাপ্পান সিভিলাইজেশন, দ্বিতীয়টা তোমার ইজিপসিয়ান, আর তৃতীয়টা হচ্ছে তোমার মেসোপোটামিয়ান সিভিলাইজেশন। এই তিনটা সিভিলাইজেশন তোমার পৃথিবীতে সবচেয়ে প্রথমে ছিল। আর যদি এই তিনটের মধ্যে কথা বলা হয় তাহলে সবচেয়ে বেশি এরিয়া যেটা ছিল সেটা ছিল তোমার হারাপ্পান সিভিলাইজেশন। হারাপ্পান সিভিলাইজেশনে এই তিনটা সিভিলাইজেশনের মধ্যে সবচেয়ে বেশি এরিয়া ছিল। আর হারাপ্পান সিভিলাইজেশনে এত বেশি ডেভেলপ হওয়ার কারণ ছিল ব্রোঞ্জ, কারণ হারাপ্পান সিভিলাইজেশনে প্রথম তোমার ব্রোঞ্জ ইউজ করা হয়েছিল। এবার এরিয়া ওয়াইজ এর এক্সটেন্ড গুলো দেখে নেবো। হারাপ্পান সিভিলাইজেশনে উত্তরে যদি দেখা হয় তাহলে এটা এক্সটেন্ড হয়েছিল মান্ডা অব্দি, যেটা আছে তোমার জম্মুতে। দক্ষিণে যদি দেখা হয় তাহলে এটা ছিল মালভান অব্দি, যেটা আছে তোমার গুজরাটের। ওয়েস্টে যদি দেখা হয় তাহলে এটা ছিল সুক্তাকান্ডু অব্দি, যেটা আছে তোমার বালুচিস্তানে আর এখন পাকিস্তানে আছে। আর যদি পূর্ব দিকে দেখা হয় তাহলে এটা আছে আলমগীরপুর অব্দি, যেটা আছে তোমার ইউপিতে। তো এর এক্সটেন্ড তোমরা বুঝতেই পারছো কতটা এরিয়া জুড়ে ছিল। এটা এক্সটেন্ড হয়েছিল প্রায় আফগানিস্তান অব্দি এক্সটেন্ড ছিল, ইন্ডিয়া টু আফগানিস্তান অব্দি এটা এক্সটেনশন ছিল। তোমরা বুঝতেই পারছো এরিয়া ওয়াইজ এটা সবচেয়ে বড় ছিল। এবার সিটির যদি কথা বলা হয়, সিটির যদি আমরা কথা বলি, যতগুলো সিভিলাইজেশন আছে বেশিরভাগ গ্রামের সিভিলাইজেশন ছিল, কিন্তু এটা তোমার ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের জন্য একদমই ঠিক নয়। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের কথা যদি দেখা হয় তাহলে বেশিরভাগ লোকরা যারা আছে তারা শহরের দিকে থাকতো, তারা সিটিকেই বেশি পছন্দ করতো। আর যে সিটিটা ছিল ওইটাকে দুই ভাগে ডিভাইড করে দেওয়া হয়েছিল। একটা ছিল সিটাডেল আর একটা ছিল লোয়ার পার্ট। যেটা উপরের ভাগ ছিল ওটা ছিল সিটাডেল, আর যেটা নিচের ভাগ ছিল ওটা ছিল তোমার লোয়ার পার্ট। যেটা সিটাডেল ছিল ওটা সিটির ওয়েস্টার্ন পার্টে তোমার সিটাডেল বানানো হয়েছিল। সিটাডেলে তোমার যত রয়্যাল ফ্যামিলিরা থাকতো, বড়লোক মার্চেন্টরা থাকতো, তারা সবাই থাকতো সিটাডেলে। আর যত ইম্পর্টেন্ট বিল্ডিংস আছে, গ্র্যানারিজ আছে, সব ছিল তোমার সিটাডেলে। এমনকি এই যে লোয়ার পার্টে যত লোকরা ছিল তাদেরকেও সিটাডেলে আসতে হতো নিজেদের জিনিসপত্র বিক্রি করতে। তো সিটাডেল অবভিয়াসলি তোমার বেশি ইমপ্রুভ জায়গা ছিল কম্পেয়ার টু দ্য লোয়ার পার্ট। ওইটাই এখানে পয়েন্টগুলো দেখে নেবো। হারাপ্পান সিভিলাইজেশনের যদি কথা বলা হয়, সবচেয়ে ফেমাস হচ্ছে ওর টাউন প্ল্যানিং এর জন্য। এখানে যেমন বললাম তোমার সিটাডেল অনেকটা ইমপ্রুভ ছিল, কিন্তু যদি ইন্দাস ভ্যালি পুরোটাই দেখা হয় সিটি প্ল্যানিং এ ইন্দাস ভ্যালি অনেক বেশি এগিয়ে ছিল। এগুলো আমরা পরের স্লাইডগুলোতে পড়ে নেবো। এবার সিটাডেলের যদি কথা বলা হয়, সিটাডেল হচ্ছে ওয়েস্টার্ন পার্ট অফ দ্য সিটি। সরি, ওয়েস্টার্ন পার্ট অফ দ্য সিটি হচ্ছে তোমার সিটাডেল। এটা ছিল সবচেয়ে ওয়েল ডেভেলপড পার্ট, কারণ আমি বললাম এখানে তোমার যত রয়্যাল ফ্যামিলিস আছে তারা মিলে থাকতো। লাইক পিপল লিভড ওভার হিয়ার, যত রয়্যাল ফ্যামিলি আছে, তারপর বড় লোক মার্চেন্টরা আছে, তারা থাকতো এই জায়গায়। কন্টেন্ট পাবলিক বিল্ডিংস অ্যান্ড গ্র্যানারিজ। তো এখানে লোয়ার পার্টেও যত লোকরা থাকতো, যত কমনার্সরা থাকতো, তাদেরকে আসতে হতো সিটাডেল নিজেদের জিনিসপত্র বিক্রি করার জন্য। এবার বলবো লোয়ার পার্ট নিয়ে। লোয়ার পার্টের যদি কথা বলা হয় তাহলে এখানে তোমার কমনার্সরা থাকতো, মানে সাধারণ লোকেরা এখানে তোমার লোয়ার পার্টের দিকে থাকতো। এবার যে সিটি প্ল্যানিং নিয়ে কথা বলা হচ্ছিল ওইটা নিয়ে একবার দেখে নেবো। যদি ওদের দেখা হয় যে ওদের ঘরের পাথরগুলো কি রেশিওতে থাকতো, তাহলে ওগুলো রেশিও থাকতো 1:2:4। এটা দিয়ে ভালো করেই বোঝা যাচ্ছে যে ওরা এমনি কোনো পাথর তুলে নিজেদের ঘর বানাতো না, কিন্তু ওদের ব্রিক বানানোর একটা পুরো সিস্টেম্যাটিক ওয়ে ছিল। আর জিনিসটা এত বেশি সিস্টেম্যাটিক যে পুরো তোমার ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে একই ধরনের পাথর ইউজ করা হতো, যেটা রেশিও ছিল 1:2:4। ঘরগুলোর যে রাস্তার দিকে কোনো ধরনের জানলা থাকতো না, রাস্তা থেকে বুঝতেই পারছো তোমার ধুলোবালি ঘরে আসতে পারে, তাই জন্য রাস্তার দিকে কোনো জানলা ছিল না। ইচ অফ দ্য হাউসেস হ্যাড দেয়ার ওন ওয়েল অ্যান্ড বাথরুম। এই যে কুয়োর কথা বলা হচ্ছে এটা বেশিরভাগ তোমার রাস্তার দিকেই রাখা হতো, যাতে রাস্তা থেকে যে লোকরা পেরোচ্ছে তাদের যদি জল খেতে ইচ্ছা করে তাদের যেন এই কুয়োর থেকে জল খেতে পারে।
সিটিজ ওয়ার ডিজাইন ইন গ্রিড প্যাটার্ন। তো যতগুলো সিটি ছিল ওগুলোকে তোমার গ্রিড প্যাটার্নে বানানো হতো। তোমরা যদি ব্যাকগ্রাউন্ডে ছবিটা দেখতে পাচ্ছ, তোমরা হয়তো পিছনে ছবিগুলো দেখতে পাচ্ছ, সব ঘরগুলো যে আছে ওগুলো স্কোয়ার শেপের ঘর। তো এটাই ছিল তোমার গ্রিড প্যাটার্নের ঘর। যেহেতু তোমার ঘরগুলো গ্রিড প্যাটার্ন ছিল, তো এই রাস্তাগুলো রাইট অ্যাঙ্গেলে এক অপরকে কাটতো। রাইট অ্যাঙ্গেল মানে হচ্ছে 90 ডিগ্রি। তো তোমরা বুঝতেই পারছো, যদি ধরে নাও এখানে যদি ঘর থাকে, তাহলে রাস্তা পেরোনোর জন্য তোমাকে এদিক দিয়ে রাস্তা করতে হবে, আর একটা রাস্তা অন্য রাস্তাকে তোমার প্রায় 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাটবে। There were main roads and other small roads that joined with them. তোমরা বুঝতেই পারছো রাস্তার যে ভালোভাবে কানেকশন করা হতো, আর পুরো সিটিটা ওয়েল কানেক্টেড ছিল। ড্রেনের যদি কথা বলা হয়, ড্রেনগুলো বানানো হতো মোটার লাইম আর জিপসাম দিয়ে। যে ড্রেনগুলো ছিল ওগুলো বানানো হতো মোটার লাইম আর জিপসাম দিয়ে। যতগুলো ড্রেন ছিল ওগুলো কভার করা হতো তোমার ব্রিক স্ল্যাব দিয়ে। মানে কোনো খোলা ড্রেন রাখা হতো না, কারণ যত ড্রেন খোলা রাখা হবে অত তোমার রোগ ছড়াবে, তাই জন্য ড্রেনগুলোকে কভার করা হতো ব্রিক স্ল্যাবে। এখানে দেখতে পাচ্ছ ওরা আমাদের থেকে কত বেশি ইমপ্রুভ লোক ছিল, কত বেশি তাদের ইমপ্রুভ ঘরের ডিজাইনগুলো ছিল। তাদের যতগুলো ঘর ছিল ওগুলো সবগুলোতে বাথরুম আছে। এখনো ইন্ডিয়াতে অনেক ঘর এমনি আছে যেগুলোতে বাথরুম নেই, আর বাথরুম থাকলেও মানে সবার একসঙ্গে একটা বাথরুম করে দেওয়া হয়। তো সব ঘরে তোমার বাথরুম ছিল, যত ড্রেনগুলো ছিল ওই ড্রেনগুলো তোমার কভার ছিল। তো এখান থেকে তোমরা দেখে বুঝতে পারো তাদের যে থাকার আর সিটি প্ল্যানিং এর সিস্টেম ছিল ওটা আজকালকার দিন থেকে কত বেশি ইমপ্রুভ ছিল। এবার সোসাইটির কথা দেখে নিই। সোসাইটির কথা যদি বলা হয়, সোসাইটিকে 3 ভাগে ভাগ করা হয়েছিল। একটা ছিল তোমার রুলার, রিচ মার্চেন্ট আর তোমার লেবারার। এই 3টে ভাগে তোমার ভাগ করা হতো, রুলার, রিচ মার্চেন্ট আর লেবারার। যদি মেটেলস এর ব্যাপারে দেখা হয়, কোন কোন মেটেলস এর নিয়ে তারা জানতেন গোল্ড, সিলভার, কপার আর ব্রোঞ্জ নিয়ে। এই মেটেলস গুলো নিয়ে তারা জানতেন। দে ডিড নট নো অ্যাবাউট কপার। যদি এই স্টেটমেন্টটা দেখা হয়, এই স্টেটমেন্টটা কিন্তু ঠিক নয়, ভুল স্টেটমেন্ট, ভুল করে টাইপ হয়ে গেছে এটা। সো দে অবভিয়াসলি নিউ অ্যাবাউট কপার। এখানে আমরা পড়লাম একটু আগে। পটস ওয়ার ইউজ টু স্টোর গ্রেনস অ্যান্ড ওয়াটার। তো পটগুলো ইউজ করা হতো, যে পটে তোমার গ্রেন স্টোর করা হতো আর জল স্টোর করা হতো। তো পটগুলো কি দিয়ে বানানো হতো? পটগুলো বানানো হতো তোমার টেরাকোটা দিয়ে। টেরাকোটা দিয়ে বানানো হতো তোমার পটস, আর এই টেরাকোটা দিয়ে বানানো হতো তোমার খেলনা, চুড়ি, এগুলো তোমার বানানো হতো তোমার টেরাকোটা দিয়ে। ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের লোকরা এক্সপার্ট ছিল অর্নামেন্ট আর অ্যালয় মেকিং এ। তো জুয়েলারি আর অ্যালয় মেকিং এ তারা অনেক বেশি এক্সপার্ট ছিল। দেয়ার স্ক্রিপ্ট দ্যাট বস্টোফেডন। তো স্ক্রিপ্ট বস্টোফেডন ছিল, যেমন আজকের স্ক্রিপ্ট হচ্ছে তোমার সংস্কৃত আছে, হিন্দি আছে, ইংলিশ আছে, উর্দু আছে, তেমনি যদি তখনকার স্ক্রিপ্ট দেখা হয় তাহলে তখনকার স্ক্রিপ্ট ছিল বস্টোফেডন। আর তাদের লেখার ওয়ে কেমন ছিল? তার প্রথমে লিখতো রাইট টু লেফট, আবার লিখতো ফ্রম লেফট টু রাইট। তো প্রথমে তো তারা লিখতো রাইট টু লেফট, আবার লিখতো লেফট টু রাইট। এমনি করে তাদের যে স্ক্রিপ্ট আছে ওগুলো ইউজ করা হতো। তো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা এক্সামে অনেকবার আসে। তাদের স্ক্রিপ্টের কি নাম ছিল? তার স্ক্রিপ্টের নাম ছিল বস্টোফেডন। এবার তাদের অর্থনৈতিক অবস্থা নিয়ে দেখে নেওয়া হোক। দে ক্যারিড আউট ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল স্টেট। মানে তারা দেশের ভিতরে আর বিদেশের সঙ্গে ট্রেড ইউজ করতো, মানে ব্যবসা করতো। ট্রেডের সময় ইউজ করা হতো বার্টার সিস্টেম। বার্টার সিস্টেম তো তোমরা সবাই জানো। বার্টার সিস্টেমে তোমার টাকা এক্সচেঞ্জ হয় না, কিন্তু টাকার বদলে অন্য যে জিনিসগুলো আছে ওগুলো এক্সচেঞ্জ করা হয়। প্রত্যেকটা মার্চেন্ট হ্যাড দেয়ার ওন সিল। এই সিল দিয়ে বোঝা যেত যে কোন মার্চেন্টের জিনিস এটা আর কোন জায়গায় এটা পাঠানো হবে। বেড যেগুলো আছে ওগুলো বানানো হতো তোমার চার্ট, লাইমস্টোন আর স্টিয়ালাইট দিয়ে। বেড মানে যে মেজারমেন্টের জন্য বেডগুলো হতো ওগুলো বানানো হতো তোমার চার্ট, লাইমস্টোন আর স্টিয়ালাইট দিয়ে। বিট মেকিং ফ্যাক্টরি ছিল তোমার লোথালে, আর সি পোর্ট ছিল তোমার রংপুর আর সোমনাথে। তো আগেকার দিনে তো প্লেন ছিল না, তো যত এক্সপোর্ট বা ইম্পোর্ট করা আছে বিদেশের সঙ্গে, তো জলের রাস্তা দিয়েই করতে হতো। তো সি পোর্ট পাওয়া গেছে তোমার কোথায়? রঙ্গপুর আর সোমনাথে। এবার আমরা দেখে নেবো কি কি ইম্পোর্ট করা হতো। কি ইম্পোর্ট করা হতো? প্রথম দেখবো গোল্ড। গোল্ড ইম্পোর্ট করা হতো তোমার আফগানিস্তান থেকে আর তোমার ইরান থেকে। এখান থেকে ইম্পোর্ট করা হতো তোমার গোল্ড। কপারের যদি কথা বলা হয়, কপার তোমার ইম্পোর্ট করা হতো খেতড়ি থেকে, যেটা আছে তোমার রাজস্থান। টিনের যদি কথা বলা হয়, টিন ইম্পোর্ট করা হতো তোমার আফগানিস্তান থেকে আর ইরান থেকে। আর স্টিয়ালাইটের যদি কথা বলা হয়, স্টিয়ালাইট ইম্পোর্ট করা হতো তোমার ইরান থেকে। এবার ধর্ম নিয়ে কথা বলে না হোক। ধর্ম যদি দেখা হয় তাহলে তারা দেব দেবীর উপরে বিশ্বাস করতেন। দেবীর কথা যদি বলা হয়, দেবী মার যে মূর্তি আছে ওইটা পাওয়া গেছিল তোমার হারাপ্পান সিভিলাইজেশন। এছাড়া পশুপতি শিবা বা তোমাদের এক্সামে আসতে পারে প্রোটো শিবা, দুটোই একই জিনিস।
এটা পাওয়া গেছিল তোমার হারাপ্পান সিভিলাইজেশনে। এগুলো থেকে বোঝা যায় তারা মূর্তি পুজোয় বিশ্বাস করতো। এছাড়াও তারা নেচারকেও পুজো করতো, যেটাতে তারা গাছ ও জানোয়ারদের পুজো করতো। ফায়ার অল্টার্স ওয়ার ফাউন্ড ইন কালীবাগান অ্যান্ড লোথাল। তো ফায়ার অল্টার্স মানে অগ্নিকুণ্ড পাওয়া গেছে তোমার কালীবাগানে আর লোথালে। কফিনস ওয়ার ফাউন্ড ইন হারাপ্পা। তো কফিনও পাওয়া গেছে তোমার কোথায় পাওয়া গেছে এটা, তাহলে পাওয়া গেছে তোমার হারাপ্পাতে। লোথালে পাওয়া গেছে একটা মেল আর ফিমেল স্কেলিটন যে আছে তাদেরকে একসঙ্গে মাটিতে পোতা হয়েছিল। লোথালে একটা মহিলা আর একটা মেলকে একসঙ্গে মাটিতে পোতা হয়েছিল। যদি এখানে দেখে নিই উপরে, তাহলে একজন কুকুরদের তাদের মালিকের সঙ্গে মাটিতে পুঁতে দেওয়া হতো। তো এটা এখান থেকে অনেকে বোঝা যায়, অনেকে বুঝতে পেরেছে যে যখন কোনো মানুষ মারা যেত তাদের সঙ্গে তাদের প্রিয়জনকে একই জায়গায় কবর দিয়ে দেওয়া হতো। মানে তারা যখন মারা যেত তখন একই জায়গায় কবর দিয়ে দেওয়া হতো। কিন্তু এগুলো কোনো প্রুফ নেই আর কোনো মানে ঠিকঠাক প্রুফ নেই। তো তোমাদের খালি এটাই মনে রাখতে হবে, মালিকের সঙ্গে কুকুরদের কোথায় পাওয়া যেত, তাহলে ওপরে। আর তোমার মহিলার সঙ্গে পুরুষের যে স্কেলিটন আছে ওটা কোথায় পাওয়া গেছিল, তাহলে পাওয়া গেছিল তোমার লোথালে। এরপর আমরা দেখে নেবো এগ্রিকালচার নিয়ে। এগ্রিকালচারের যদি কথা বলা হয় তাহলে তোমার সবচেয়ে প্রথমে সিভিলাইজেশনে গ্রো করা হয়েছিল কটন। এখন আমরা জানি যে ইন্ডিয়া কত বেশি ফেমাস যে কটন গ্রোথের জন্য আর কটন এক্সপোর্টের জন্য। তখনকার দিনও তারা প্রথম ছিল যারা কটন গ্রো করেছিল। চালের যদি কথা বলা হয়, চাল পাওয়া গেছিল তোমার লোথালে। লাউড ফিল্ডস, উডেন প্লাউ, এগুলো কোথায় পাওয়া গেছিল, তাহলে কালীবাগানে। তাহলে এগুলো পাওয়া যাওয়ার মানে কি হচ্ছে, ওই জায়গাটায় তোমার একসময় কৃষি করা হতো, একসময় চাষ করা হতো। টেরাকোটা মডেলসে যদি দেখা হয় তাহলে প্লাউ পাওয়া গেছিল ফাউন্ড ইন বানাওয়ালি। তো টেরাকোটা মডেলস এর প্লাউ যে আছে তোমরা বুঝতেই পারছো যে যেগুলো টেরাকোটা মডেলস দিয়ে তোমার খেলনা বানানো হতো, তো অমনি খেলনাও বানানো হয়েছিল বানওয়ালিতে। আর কি খেলনা ছিল, ওটা একটা প্লাউ বানানো হয়েছিল। তোমরা দেখবে বড় বড় বাসন আছে, যে গ্যাস স্টোভ আছে, ওগুলো ছোট ছোট খেলনা বানানো হয়। তো তখনকার দিনে একইভাবে ছোট খেলনা বানানো হয়েছিল। এটা কোথায় পাওয়া গেছিল, বানওয়ালিতে। রিমেন্স অফ হর্স অ্যাট সুরকা টোটা। তো ঘোড়ার যে হাড় আছে ওটা কোথায় পাওয়া গেছিল, পাওয়া গেছিল সুরকা টোটাতে। এবার আমরা দেখে নেবো ডিক্লাইন নিয়ে। যদি হারাপ্পান সিভিলাইজেশনের কথা বলা হয়, হারাপ্পান সিভিলাইজেশনের পর স্টার্ট হয়েছিল বেদিক সিভিলাইজেশন। তো এই হারাপ্পান সিভিলাইজেশন কিভাবে শেষ হয়েছিল, এটাতে অনেক বিদ্যান লোকেরা অনেক অন্য অন্য কনসেপ্ট দিয়েছেন। ম্যাকে আর এস রাওয়ের যদি কথা বলা হয়, তারা বলেছেন যে ফ্লাড হওয়ার কারণে তোমার এই সিভিলাইজেশনটা শেষ হয়ে গেছিল। বিলার আর গর্ডন নিয়ে যদি কথা বলা হয়, তাহলে ওনারা বলেছেন যে আরিয়ান ইনভেশনের জন্য এটা শেষ হয়ে গেছিল। কারণ এই যে হারাপ্পান সিভিলাইজেশন ছিল, হারাপ্পান সিভিলাইজেশনের পর বেদিক সিভিলাইজেশন এসেছিল, ওখানে তোমার আরিয়ানসরাই ছিলেন। তো বলা হয় আরিয়ানসের আসার জন্য এই সিভিলাইজেশনটা শেষ হয়ে গেছিল। ফেয়ারচাইল্ডের যদি কথা বলা হয়, তাহলে ফেয়ারচাইল্ড বলেছে ইকোলজিক্যাল ডিস্টারবেন্স। ইকোলজিক্যাল ডিস্টারবেন্স মানে ওয়েদারে চেঞ্জ হওয়ার কারণে, বৃষ্টিপাত না হওয়ার কারণে, এসব কারণে তোমার যে সিভিলাইজেশনটা আছে এখানে সব লোক মারা গেছিলেন। তারপরে যদি ডেলসের কথা বলা হয়, ডেলস বলেছে যে আর্থকুয়েকের কারণে তোমার যে সিভিলাইজেশনটা আছে ওটা শেষ হয়ে গেছিল। এই ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এতে আমি অনেক সাপোর্ট পাই।